ইন্টারেস্টিং, উনি বলছে যে আমাদের সরকার হওয়ার আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিল। এইটা আরেকটা মানে সাংঘাতিক ব্যাপার। এটা উনি ডিম আগে না মুরগি আগের মতো কারবার। সরকার হয়েছে 8 তারিখ, অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে একদিন আগে। তো আশ্চর্য ব্যাপার, কিন্তু কি হইল, এটা কিভাবে হইল? 6 তারিখ সরকার হয়েছে, 8 তারিখ সন্ধ্যাবেলা, মনে আছে সব আপনাদের কাছে। তো অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে 6 তারিখ। নাহিদ কালকে যে বলছে যে যেভাবে আপনার নেতা নাহিদ নিয়েছে একইভাবে নাকি আমিও নিয়েছি। তো নাহিদের নিয়েছে 8 তারিখ। 8 তারিখে দিনের বেলা হয়েছে 106 এর রেফারেন্স। তো উনি যে হয়ে গেলেন 6 তারিখ, তো 6 তারিখে 106 ছিল না। তো তাহলে কোথায় পেলেন এটা? এর মানে এই 5, 6, 7 এই 3 দিন এই রাষ্ট্রীয় মেকানিজমে মিলিটারির মধ্যস্থতায় এমন কিছু হয়েছে যা অভ্যুত্থানকারীরা ভালো করে খেয়াল রাখতে পারে নাই। এর বাই প্রোডাক্ট হলো আজকালকার ল মিনিস্টার, এর বাই প্রোডাক্ট হলো তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল। এবং আমার ধারণা এই ব্যাপারটা কমপ্লিটলি জানা ছিল হলো আসিফ নজরুল সাহেবের। হি ওয়াজ ইন বিটুইন দ্য স্টুডেন্টস এন্ড দ্য মিলিটারি। এবং ওই সময়টাতে যে গোরপাকটা খেয়েছে, ওই গোরপাকটার পরবর্তী রেজাল্ট হলো গণভবনে মিটিং। এটার গোরপাকটাই হলো ওখানে গিয়া মিলিটারির সহযোগিতায় কাদের কাকে দেশ থেকে বিদায় করে দেওয়া যায়, ড্যামেজ কন্ট্রোল করা যায়। ওই ড্যামেজ কন্ট্রোল করে যার পরিকল্পনার প্ল্যান মিলিটারিরা করেছে। করে এইখানে এমন এক অ্যাটর্নি জেনারেল, হঠাৎ করে রাষ্ট্র নাই, সংবিধান নাই, প্রধানমন্ত্রী নাই, চিফ অ্যাডভাইজার নাই, কিচ্ছু নাই, অ্যাটর্নি জেনারেল আছে। ওমা, এই কি কাণ্ড কারখানা! এই জন্য ওনার ওই অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা দেখতে চাইলে উনি হয়তো কিছুটা লজ্জাবোধ করবেন। পরবর্তী প্রশ্ন, গণভোটের বিধান কি সংবিধানে থাকতে হয়? এখন এসে আর্গুমেন্ট করছে গণভোট নাকি সংবিধানে নাই। তো গণভোট বিধান কি সংবিধানে থাকতে হয় নাকি? কি কুকাণ্ড করে রাষ্ট্র চালাইছেন আগে ভুলে গেছে। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শিখাচ্ছে। অনেকটা আশ্চর্যজনক কথা আমি মাঝে মাঝে ভাবি। দেখেন, 30 মে 1977 সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কি? 30 মে 77 সালের এই গণভোটের প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। 88% লোক হ্যাঁ বলেছে। কয়টা নীতি? কই সেই নীতি? এখন তো 4 প্রশ্নে 3 ঘন্টা লাগে, তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতির নীতি পর্যায়ে কারবারটা দেখেন। একজন রাষ্ট্রপতির নীতি কতগুলা? কি নীতি? কোন নীতি? কেউ জানে না তো। কেউ বলে 19 দফা, কেউ বলে নীতি, এর বাইরেও আরো অনেক কিছু আছে। আর এখন আমার সালাউদ্দিন ভাইয়ের 4টে মাত্র প্রশ্ন। ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না, আমরা তো ভালো ছাত্র ছিলাম। সবসময় আমাদের 4 প্রশ্ন পড়তে, আমার ধারণা ফুয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি, আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার। এই নাই, তখন কি ছিল সংবিধানে? গণভোট ছিল? আরে এরা এসে আমাদেরকে সবক দিচ্ছে সংবিধানে নাই। তো তখন কি ছিল? জিয়াউর রহমান সাহেব যখন গণভোটের আয়োজন করে তখন সংবিধানে গণভোট ছিল নাকি? সংবিধানে গণভোট এসেছে 1978 সালে। 1978 সালে সংবিধানে, তাও মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। মার্শাল ল জারি করে সংবিধানে কেটে ছিঁড়ে পোস্টমর্টেম করে সিজার চালিয়ে পছন্দ মতো ডাইনে বামে নিয়ে এই কাজ করে এখন আমাদেরকে এসে সবক শোনাচ্ছে কোনটা সাংবিধানিক আর কোনটা নাকি অসাংবিধানিক। এদের মুখে তো এগুলো মানায় না। এরা কেন এগুলো বলবে? এদের জন্ম প্রক্রিয়া কি দেখেন। নির্বাচন হয়েছে কবে? 18 ফেব্রুয়ারি 1979 সালের সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আশ্চর্য, ডেমোক্রেটিক নির্বাচনই তো না এটা। সামরিক আইনের অধীনে বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তখন সামরিক আইনের অধীনে। 6 এপ্রিল 1979 সালে সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করে। 7 এপ্রিল 1979 সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর হয়। তো
তো ওনারা এসে আমাদেরকে এখন সংবিধান শিখাচ্ছে। আমি আর সময় নিব না। লাস্টের কথা, 133টি অধ্যাদেশ পড়ে এত রক্তক্ষরণ হচ্ছে, এভরি ডে কে মনে হয় এভরি মান্থ, প্রতিদিনকে মনে হয় একটা বছর, রাতে ঘুমানো যায় না। তো সাচ এ নাইটমেয়ার, ট্রমাটিক সিচুয়েশন। জাতীয় মানবাধিকার কমিশনের আইনকে রিপিল করে দিচ্ছে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সামনে সরকার ইচ্ছা পোষণ করিলে শব্দযোগ করে দিচ্ছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বাদ করে দিচ্ছে। ট্রমাটিক। দুর্নীতি দমন কমিশনের সংশোধনী অধ্যাদেশ 2025, যার মাধ্যমে সার্চ কমিটি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে হবে, এই মর্মে যে বিধানটা বাদ করে দিচ্ছে। আশ্চর্য। তাইলে আপনি পুরাটাকে একসাথে দাঁড় করান, এগুলো সবগুলো বাদ দিলে কি হয়? কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে। সেই কি পাওয়ার? তারা সো মোটো স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করতে পারবে, গুমের তদন্ত করতে পারবে। কারণ দিছে ডান দিকে, আমি হাসলাম পরে পরে, ডান দিকে দিছে গুম নামক অপরাধের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ জড়িত থাকে মর্মে এই আইনটিকে ল্যাপস করে দেওয়া দরকার। আরে তার একটা আয়নাগর হবে। তো জাতীয় নোটে লিখছে সাইডে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান যিনি থাকবেন তাকে সরাইতে গেলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম অনুযায়ী সরাইতে হবে, কাউকে হায়ার কাউকে ফায়ার করা যাবে না। বলছে এই বিধান যদি থাকে তাহলে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই জন্য আইন বাতিল। দুর্নীতি দমন কমিশন বাতিল, মানবাধিকার কমিশন বাতিল, গুম কমিশন বাতিল, গুম প্রতিকার প্রতিরোধ অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আন্ডার সাবসার্ভিয়েন্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ নাই, আছে কি? তাহলে সমস্যাটা তো হলো শুধুমাত্র সংবিধানের ভিতরে আছে কি নাই, সমস্যা তো এই জায়গায় না। সমস্যা হলো যে কাজগুলো করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য, ওনারা ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখতে চান না, ওনারা এটাকে অ্যাবসলিউটলি এক্সারসাইজ করতে চান। আসল কথাটা হলো এটা। ফলে এটা খুবই পেইনফুল, আমাদের জন্য ট্রমাটিক। আমরা যারা সময় দিয়েছি, কাজ করেছি এই সমস্ত অর্ডিন্যান্সগুলোর সাথে, দেখেন এই অর্ডিন্যান্সগুলো যখন হয়, আমার মনে আছে ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিন্যান্স ফ্রেম করার আগে 3-4টা ওয়ার্কশপের আয়োজন করেছে। আমরা অনেকেই পার্টিসিপেট করেছি এগুলোতে। ইভেন আজকালকার দিনের যিনি ল মিনিস্টার তিনিও পার্টিসিপেন্ট ছিলেন। আজকে বেমালুম সব ভুলে গিয়েছেন। তো আমার কথাটা হলো এটাই, আমার মনে হয় স্বপ্নটা নষ্ট হচ্ছে, হোপটা বিনষ্ট হচ্ছে, ফ্রাস্ট্রেশন গ্রো করছে, ইয়াং প্রজন্মের মানুষদের মধ্যে কনফিউশন বিল্ড আপ হচ্ছে। এই কনফিউশনটা কি আকারে আবার রাজনীতিতে হাজির হবে এটা এখনই বলার সময় হয় নাই। কিন্তু আই এম ভেরি অ্যাফ্রেড দিস টাইপ অফ পলিটিক্যাল স্যাগাসিটি যদি কোনো নেতৃবৃন্দের থাকে, তাহলে এই নেতৃত্ব সম্পর্কে আমাদের আস্থা থাকবে না। আমি সবচাইতে বেশি ওরিড এই প্রশ্নে, অনেক ক্যারিকেচার করে বানিয়েছেন, অনেক যুক্তি দিতে পারবেন, কিন্তু আপনারা যে সত্য বলছেন না, এটা তো আমরা টের পাই। এই যে টের পাই, তাতে আপনাদের সম্পর্কে আবার সেই ট্রল হয় ফেসবুকে। আপনাদের ক্যারেক্টার কোয়েশ্চেন যদি হয়, তাহলে আলটিমেটলি অভ্যুত্থানটা কোয়েশ্চেন হবে। আমরা তো সবাই একসাথে ছিলাম, কম বেশি যাই তো একসাথেই ছিলাম সবাই। সেই জায়গাটায় অভ্যুত্থানের আইকনিক নেতৃত্ব কারা? অভ্যুত্থানের আইকনিক নেতৃত্বকে যদি ধরে ধরে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার মতো কর্মকাণ্ড করে, তাহলে আলটিমেটলি অভ্যুত্থানটা একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, ডে বাই ডে হবে। এখন অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা যদি কোনো কারণে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, লাভ কার? এই বিএনপির নেতাদের ক্যারেক্টার যদি অ্যাসাসিনেট করা হয়, লাভ কার? জামাতের নেতাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, লাভ হবে কার? অন্যান্য যারা ভূমিকা রেখেছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করলে লাভ হবে কার? ফলে আমার মনে হয় রেস্ট্রেইন করা উচিত, নিজের চেহারার দিকে তাকিয়ে নিজের ব্যক্তিত্বকে সংরক্ষণ করা দরকার। আর ডাবল স্ট্যান্ডার্ডের দিকে দেওয়া উচিত না, তাহলে অসম্মান সবার হবে, পরিণতি সবার একই রকম হবে। ধন্যবাদ সবাইকে।